ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তারা সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল 9:45, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে উঠে যা কিছু বাসি কাজ ছিল সব কিছু কমপ্লিট করে একেবারে স্নান করে চলে এসেছি। আর এখন ভাতও চাপিয়ে দিয়েছিলাম, তো দেখলাম ভাতটা যখন প্রেশার কুকারে হচ্ছে তাহলে হাঁড়িটা ধুয়ে নিয়ে যায়। না হলে কি হয় জানো তো, ভাতটা যখন হয়ে যায় আর প্রেশার কুকার থেকে যখন নামাই তখন না তাড়াহুড়ো লেগে যায়। তাই ভাবলাম ভাতটা তো ওইদিকে চাপিয়ে দিয়েছি, তাহলে হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে আসি, তাহলে সময় মতো সবটা গুছিয়ে নিতে পারবো। যাই হোক, হাঁড়িটা তো ধোয়া হয়ে গেছে, চলো এরপর ভাতটা নামিয়ে নিই। এসে দেখি শাশুড়িমা গ্যাসটা অফ করে দিয়েছে, যেহেতু একটা সিটি হয়ে গেছে, তো ভাতটা বেশ 10 থেকে 15 মিনিটের মতো অফ রেখেছিলাম। আর এখন দেখো আমি ভাতটা নামিয়ে নেব। তো প্রথমে যখন হাঁড়িতে দিলাম দেখলাম ভাতটা হয়নি। আর একটা কি জানো তো, আমি না এই ভাতটা দেখতে জানি না যে ঠিকঠাক হয়েছে কিনা, কারণ তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই না শক্ত ভাত খায় আর না একদম নরম ভাত খায়। তো এই শক্ত আর নরমের মাঝের অংশটা আমি না ঠিক বুঝে উঠতে পারি না। আমার শাশুড়িমা যেহেতু এতদিন ধরে ওদের সাথে থেকেছে বা জেনেছে, তো এগুলো বেশ ভালোভাবে বুঝতে শিখে গেছে বা বুঝতে পারে। আর আমি যেহেতু শক্ত ভাত খাই, তাই আমার না ভাতটা শক্ত থাকলেও মনে হয় যেন নরম হয়ে গেছে, বা নরম থাকলেও যেন মনে হয় শক্ত হয়ে গেছে। আসলে এই ভাতটা আমি বুঝতে পারি না। যাই হোক, যখন দেখলাম ভাতটা হয়নি, শাশুড়িমা যখন বললো ভাতটা আরেকটু সেদ্ধ করতে হবে, মানে ফোটাতে হবে, তখন আমি আবার গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। তারপরে শাশুড়িমাকে ডেকে বললাম, মা দেখো তো ভাতটা হয়েছে কিনা। মা বললো হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে পারিস। তো দেখো হাঁড়ির মধ্যে দিয়ে এখন আমি ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তবে ফ্যান ঝরার কাজটা কিন্তু আমি বিয়ের প্রথম থেকেই শিখে গেছি। আসলে বিয়ের পর যখন এখানে এসেছিলাম তার কয়েকদিনের মধ্যেই এই ফ্যান ঝরাটা শিখে গেছিলাম। শাশুড়িমাকে বলেছিলাম মা শিখিয়ে দেবে কেমন করে ভাতের ফ্যান ঝাড়তে হয়। তো মা বলেছিল ঠিক আছে শিখিয়ে দেবো। তো ওই যে শিখিয়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু আজও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। যাই হোক, ওইদিকে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি, আর জানো তো হাঁড়িটাকে উবুর করে রেখে দিলাম। ভেতরে যদি কিছুটা ফ্যান থাকে সেটা আপনি আপনি ঝরে যাবে। তো তার মাঝে আমি চলে এলাম সবজি নিতে, কারণ আজকে যে সবজি হবে সেটাই কাটবো। আর আজকের বারটি শুক্রবার হলেও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষে রান্না হবে, কারণ এই কদিন ধরে এত পরিমাপে আঁশ খেয়েছি, মানে ওই ডিম বা মাছ হয়েছে, যার কারণে আজকে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তাই শাশুড়িমাকে বললাম আজকে নিরামিষে রান্না করো। আর আমার শাশুড়িমা কিন্তু এই বেগুন মূলো আলু দিয়ে সবজিটা বেশ ভালো বানায়। তাই বললাম ফ্রিজে যখন মূলো বেগুন আছে, তাহলে আজকে রান্না হবে মূলো বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি। তো তারপরে দেখো ভাতটা আমি আবার ঠিক করে নিলাম, মানে ওই উথাল পাথাল করে নিলাম যাতে ভাতের মধ্যে ওই ডেলা ডেলা পেকে না যায়। তারপর ভাতটা ঠিক করে এখন হেসেলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভাতটা তো রেখে দেবো। আর কালকে যেহেতু আমিষ রান্না হয়েছিল, তাই আর কি হেসেলটা ভালো করে মুছে নিচ্ছি। আমিষ হোক বা নিরামিষ হোক, আমাদের বাড়িতে হেসেল কিন্তু প্রত্যেক দিনই মোছা হয়। হেসেল মোছা হয়ে গেছে, ভাতটাও রেখে দিয়েছি। এরপর সোজা চলে যাব কলপাড়ে, কারণ ওই যে সবজিগুলো কাটলাম সেই সবজিগুলোই জলে ধুয়ে নেব। আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, তাই বেশি কিছু রান্না হবে না। ওই পাঁচমিশালি শাক নেওয়া হয়েছিল, সেটাই বাদাম বড়ি দিয়ে ভাজা হবে, আর এদিকে বেগুন আলু মূলো দিয়ে একটা সবজি হবে। আর গরমকাল ভর্তি মানে আমাদের বাড়িতে প্রত্যেক দিন দুপুরের মেনুতে কিছু থাক না থাক টক দইটা অবশ্যই থাকবে, আর আমের চাটনি। তো সবজিগুলো তো ধুয়ে রেখে দিলাম, আর শাকটা যে ছিল সেটা বালতির মধ্যে রেখে দিলাম, কারণ শাকের মধ্যে তো অনেক বালি থাকে, আর এই বালিটা না আমি ভালো করে ঝাড়তে পারি না। তাই বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, শাশুড়ি মার যখন সময় হবে সেই সময় মতো এসে শাকটা নিয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি, কারণ তোমার এই যে ওপরে সমস্ত রুম ঝাড় দেবো বলে। তো সকালে না একদমই সময় হয়ে ওঠে না, সকালে কোনো রকমের ঘুম থেকে উঠে সোনামার কাপড় চোপড় কেচে ঘরগুলো মুছে সোজা চলে যায় স্নান করতে। তো তারপরে তো সোনামায়ের কাজেই ব্যস্ত থাকি, সোনামাকে স্নান করানো, খাওয়ানো, রান্না বান্না করা সমস্ত কাজে ব্যস্ত থাকি, যার কারণে একদমই সময় হয়ে ওঠে না যে ওপরের রুমগুলো ঝাড় দেবো বলে। তবে
তবে এখন ঘড়িতে বাজে 11টা, আর সোনামা কিন্তু এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম যাই, এই সময়টা একটু ফাঁকা আছে, ওপরের রুমগুলো ঝাড় দিয়ে আসি। আসছিল শাশুড়িমা ঝাড় দিতে, কারণ ওপরের রুমে খুব একটা আমি ঝাড় দিই না, আমার শাশুড়িমাই ঝাড় দেয়। তবে আজকে বললাম তুমি রান্নাটা কোনো রকমের শেষ করো, কারণ এই গরমের মধ্যে ওই 12টা 1টা পর্যন্ত রান্না করতে একদমই ভালো লাগে না। তো চলো এখন ওপরে সমস্ত রুম ঝাড় দেবো। আর এই যে দেখো, আজকে একদমই সময় হয়ে ওঠেনি যে জানালাগুলো বন্ধ করবো বলে, একেবারে জানালাগুলো বন্ধ করে দেবো। আমি কি করি, স্নান করে যখন নিচে যাই, মানে ওই ঠিক 8:30 9টার দিকে, তো সেই সময়টাতে আমি জানালাগুলো বন্ধ করে দিই। তবে আজকে বললাম যে একদমই সময় পাইনি ওপরে আসতে, তো ভাবলাম এসে একটু বসবো। তবে কি আর করবো, এখন মানে হাতে 2 মিনিট সময় নেই যে একটু বসে রেস্ট নেব। সকালে ঘুম থেকে উঠি সেই 6:30 7টার দিকে, আর একেবারে রেস্ট পাই 2:30 3টার দিকে। মাঝের যে সময়টা এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো। যাই হোক, চলো তাড়াহুড়ো করে রুমগুলো ঝাড় দিই, কারণ সোনামা উঠে গেলে মুশকিল হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সময় কেন রুমগুলো ঝাড় দিচ্ছি। আসলে কি বলো তো, সকাল দিকটাতে আমি বা আমার শাশুড়ি মা দুজনে এতটাই ব্যস্ত থাকি যে ওপরে আসার কারোরই সময় থাকে না। আমি তো কোনো রকমের 6টার থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে আমার যা কিছু বাসি কাজ থাকে বলতে ওই সোনামায়ের কাপড় চোপড়গুলো কাচার থাকে, আর তোমার নিচের রুমগুলো মোছার থাকে। তবে সময় মতো ঘুম থেকে যদি উঠে যায় তবেই নিচের রুমগুলো মুছি, আর যদি উঠতে না পারি তখন আমার শাশুড়ি মা সেগুলো ম্যানেজ করে নেয়। যাই হোক, এতটাই ব্যস্ত থাকি যে উপরে আসা আর সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন যখন সোনামা ঘুমোচ্ছে, তাহলে এই সময়টা তো কাজ নেই বলবো না, কাজ অবশ্যই আছে। তবে সেই কাজগুলোকে ফেলে ওপরে চলে এসেছি। প্রথমে এসে দুটো রুমের বিছানা ভালো করে ঝেড়ে নিলাম, তারপর এখন রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে দেব। যদিও ওপরের রুমগুলো আমাদের সেভাবে নোংরা হয় না, তবে ওই যে কথাই বলে না, বাসি ঘর রাখতে নেই, তাই আর কি। চলো এখন তাহলে এক এক করে সমস্ত রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই। কোনো রকমের হেল্পিং হ্যান্ড না রেখে আমি আর আমার শাশুড়ি মা কীভাবে সময় মতো কাজগুলো করি, আজকে সেটা তোমাদেরকে দেখাবো। আসলে আমাদের বাড়িতে তো কোনো কাজের মাসি নেই। বাড়ির সমস্ত কাজ, বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না, ঘরের সমস্ত কাজ আমি আর আমার শাশুড়িমাই কিন্তু একা হাতে করি। তবে কি জানো তো, সত্যি কথা বলতে সেভাবে কোনো দিন অসুবিধাও হয়নি। আসলে আমাদের বাড়িতে কিন্তু সেভাবে কোনো নিয়ম নেই যে এই কাজটা আমি করছি মানে আমাকেই করতে হবে। আসলে যে যখন ফাঁকা থাকে বা যার যখন সময় থাকে তখনই সেই করে নেয়। এই যেমন ধরো, আমি নিচের রুমগুলো প্রত্যেক দিন বেশিরভাগ আমিই মুছি। তবে আমার যদি ঘুম থেকে উঠতে 5টা মিনিট দেরি হয়ে যায় তখন কিন্তু আমার শাশুড়িমা করে নেয়। বা ধরো ওপরের রুমগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমার শাশুড়িমা ঝাড় দেয়। তো যদি দেখলাম আজকে আমার শাশুড়িমার সময় হয়ে উঠছে না, তখন কিন্তু আমি করে নিই। এইভাবে কিন্তু হাতে হাত মিলিয়ে আমি আর আমার শাশুড়িমা কিন্তু বাড়ির সমস্ত কাজই করি। আগে যখন সোনামা আমাদের জীবনে আসেনি তখন কিন্তু খুব একটা অসুবিধা হতো না, তখন কিন্তু সময়ের আগেই সমস্ত কাজবাজ হয়ে যেত। তবে সোনামা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকেও যে খুব একটা অসুবিধা হয় তেমনটা বলবো না। তবে মাঝে সাঝে জানো তো খুবই তাড়াহুড়ো লেগে যায়। সব দিন তো সোনামার শরীর সমান থাকে না। যেদিন হয়তো সোনামার শরীর একটু খারাপ থাকলো, বা ওর হয়তো মুড অফ থাকলো, শরীর হয়তো সাথ দিচ্ছে না বা ভালো লাগছে না, তখন যখন সোনামা খুব কান্নাকাটি করে, তো সেই সময়টাতে একটু অসুবিধা হয়। তাছাড়া সোনামার তো সেভাবে কোনো অসুবিধা নেই। অনেক বাচ্চাকে দেখেছি যে শুধুমাত্র মায়ের কাছে থাকবো, তবে সেটা কিন্তু আমার সোনামা একদমই নয়। সোনামায়ের যখন 5-6 মাস বয়স ছিল তখন তোমরা অনেকেই বলেছো, দিদি ভাই এখন সোনামা ছোট আছে বলে সেভাবে কোনো তোমার অসুবিধা হচ্ছে না, যেহেতু সেভাবে কারোর মুখ চেনে না। তবে দেখবে যখন ও সবাই মুখ চিনবে তখন কিন্তু সোনামা আর কারোর কাছে যাবে না। তো সেটা কিন্তু একদমই নয়। আমার সোনামা কিন্তু সবারই কোলে যায়, উপরন্তু কান্নাকাটিও করে না। তো এই জন্য কিন্তু খুবই সুবিধা হয় আমাদের। যদি ধরো কিছু অসুবিধা হচ্ছে, সোনামা যেমন এর কোলে তার কোলে ঘুরে বেড়ায়, তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না। আর একটা জিনিস কি বলো তো, বাচ্চারা যদি সবারই কোলে যায় তবেই কিন্তু দেখবে মাদের রেহাই থাকে। আর 1-2জন বাচ্চাকে আমি দেখেছি শুধুমাত্র মায়ের কোলেই থাকবো বা মায়ের কাছেই থাকবো, সেই সব মাদের কিন্তু খুবই অসুবিধা হয়। তো সেই দিক দিয়ে বলতে গেলে আমার কিন্তু কিছুই অসুবিধা হয় না, যেহেতু সোনামা সব বাড়ির কাছে যায়। শুধু নিজের বাড়ির যে ঠাম্মি দাদান বা ওর মা বাবা এমনটা কিন্তু নয়,
ও পাড়ারও সবারই কোলে যায় আর আমাদের আশেপাশের বাড়িরও কিন্তু সবারই কোলে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে তো ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঝাড় দেওয়ার পর সোজা বাথরুমে চলে গিয়েছিলাম, কারণ জানো তো খুব গরম লেগে গিয়েছিলো। আসলে আমাদের ওপরের রুমগুলো এতটাই গরম, মানে ওই ঠিক 8:30 9টার দিক থেকে না গরম হতে শুরু হয়ে যায়, তো প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, ভালো করে হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম, আর সেভাবে কোনো কাজ ছিল না বলে বসেই ছিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2টো, খাবার খেতে বসে গেছি। আর ওই যে বলেছিলাম আজকের মেনুতে ছিল বেগুন, মূলো, আলু, টমেটো দিয়ে একটা সবজি, আর বড়ি বাদাম দিয়ে শাক ভাজা, আর পোস্তর বড়া করে দিয়েছিল, আর তোমার ছিল টক দই, আর আমের চাটনিটাও কিন্তু ছিল। এখন চলো খেয়ে নিই। আর এই পাঁচমিশালি শাকটা এতটাই মিষ্টি লাগে, আমার তো মনে হয় শাক দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। প্রেগনেন্সির সময় কিন্তু আমি এই শাক একদমই খাইনি, তবে এখন জানি না কেন এই শাকটা খেতে আমার খুবই ভালো লাগে। সোনা মায়ের জন্য কিছু রুমাল অর্ডার করেছিলাম। তো দেখো, দুপুরে একটু শুয়েছিলাম, আর কি সবেমাত্র চোখটা লেগেছিল, তার মধ্যে এই যে পার্সেলের দাদাটা ফোন করলো যে আপনার একটা অর্ডার আছে। তো ফোনটা দেখে এত পরিমাপে বিরক্ত লেগেছিল, আসলে চোখটা একটু লেগেছিল তো তখনই ফোনটা এলো। যাই হোক, কী আর করা যায়, ওনাদের যেটা কাজ সেটা তো ওনারা করবেই, তাই না? তো এই যে এখন আমি চলে এসেছি অর্ডারটা নিতে, ভাবলাম যাই দেখি কেমন এসেছে। তবে কি জানো তো, যেমনটি অর্ডার করেছিলাম আমার তো মনে হয় তার দ্বিগুণ ভালো এসেছে, মানে খুবই ভালো এসেছে। আসলে এই রুমালটার নাম কি সেটা আমি সঠিকভাবে জানি না, তবে ওই বাচ্চাদেরকে খাওয়ানোর আগে যে গলার মধ্যে যে রুমালটা দেয় সেই রুমালটা অর্ডার করেছিলাম। এইটার নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখো 4টে ছিল, আর দামের মধ্যে ঠিকঠাক পেয়েছি কি না আমি তো জানি না, তোমরাই বলো তো। এটার দাম নিয়েছিল 130 টাকা, 130-এর মধ্যে 4টে দিয়েছে। এইবার তোমরাই বলো তো আমি কি ঠকে গেছি না ভালো পেয়েছি। তবে জিনিসটা কিন্তু দারুণ ছিল, হাতে যখন নাড়ছিলাম মানে আমার তো দারুণ লেগেছে। আর কালারগুলো দেখো ঠিক কতটা মিষ্টি এসেছে। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।